দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে ইমিগ্রেশন এবং ট্যাক্স এবং এই রিলেটেড যেই তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে, বা আপনারা চাইলেও আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যে মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনারা প্রশ্ন রাখতে পারেন। এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আপনার যে প্রশ্ন রয়েছে সেগুলো আপনি জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে। আজ আমরা আমাদের যে অনুষ্ঠান সেটি যে বিষয় নির্ধারণ করেছি, কিছু পরিবর্তন আসলে ইমিগ্রেশনের এখন যে অবস্থা, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন নিয়ম যোগ হচ্ছে, নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে। সেখানে আমরা দেখলাম যে এই আগস্টের 1 তারিখে আপনার ম্যারেজ বেসড গ্রিন কার্ডে যে সেখানে কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে আসলে অনেক কঠিন হচ্ছে সেটাও ধীরে ধীরে। সেই সঙ্গে আমাদের দেখলাম যে বাংলাদেশি 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশে। তো এটি একটি আসলে জনমনে আতঙ্কের একটা ব্যাপার তৈরি হয়েছে। তো কাদেরকে আসলে ফেরত পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, সব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত বিশ্বাস, সুন্দর উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ মঈন ভাই। আসলে যেমনটা বলছিলাম যে আপনি তো অভিজ্ঞতা, আপনার আসলে অনেক দিনের এই ফিল্ডে আপনি কাজ করছেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করছেন, এবং আমরা জানি যে আপনি নিজেও সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, অনেক তথ্য দিচ্ছেন মানুষকে সহায়তা করার জন্য। শুরুতে যদি একটু বলতেন যে আসলে কি কি আপডেট রয়েছে, কি কি পরিবর্তন আসছে। আমরা যেমনটা বললাম ম্যারেজ বেসড গ্রিন কার্ডে কি পরিবর্তন আসলে আসতে যাচ্ছে, সেই সঙ্গে আপনি একটু পরে হয়তো আমাদেরকে যে ডিপোর্টেশনের ব্যাপারটাও বলবেন। ধন্যবাদ শান্ত বিশ্বাস। ম্যারেজ বেস পিটিশনে আপনারা জানেন বা ট্রাম্প প্রশাসন আসার পরে ভালো মন্দ দুটাই আছে। ভালো হচ্ছে কি, এখন আমরা যদি ফাইল করি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস উইদিন 3 মান্থস তারা গ্রিন কার্ড পাচ্ছে। অনেক লয়াররা আমাকে প্রশ্ন করে, অনেক যারা মাল্টি সার্ভিস তারাও আমাকে কল দিয়ে বলে মঈন ভাই ঘটনা সত্য কিনা। হ্যাঁ, আমি ঘটনা সত্য, কারণ আমার নিজস্ব ক্লায়েন্ট গুলাকে এখন যাদেরকে ফাইল করছি তাদের 3 থেকে 4 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট হচ্ছে, গ্রিন কার্ড, এমনকি ইন্টারভিউ গ্রিন কার্ড হাতে চলে আসছে। দিস ইজ গুড স্টাফ। কিন্তু এর মধ্যে একটা সতর্কীকরণ হচ্ছে, তারা একটা বিশাল বেটিং করবে এখন। যারা যাচাই বাছাইটা আগে কম ছিল এখন একটু বেশি করবে, যে কোনো ফ্রড হলে এটা খুব সিরিয়াসলি তারা দেখবে এবং তারা যাচাই বাছাই করার চেষ্টা করবে যে আসলে বিয়েটা সঠিক কিনা, যে ডকুমেন্ট গুলা প্রডিউস করা হয়েছে সবগুলা সঠিক কিনা। তারা কোনো ফ্রড যদি কেউ মনে করে তখন এটার জন্য বিশাল ইনভেস্টিগেশন হবে। এবং ম্যারেজ ফ্রড ইজ এ সিরিয়াস অফেন্স। এটা 5 ইয়ার্স জেল এবং $250,000 ফাইন এবং বা উভয় পেনাল্টি হতে পারে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অনেকে ফোন দিয়ে বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলতে কোনো শব্দ এখানে নাই। There is no word as a contract. Marriage should be real marriage. যদি এই কথাটা কেউ জানতে পারে এটাই হচ্ছে একটা ক্রাইম। সো অনেকে এটা ভাববেন যে মঈন চৌধুরী এগুলো বলে কেন। আমি যেটুকু নলেজ গ্যাদার করেছি ইন 20 ইয়ার্স, আমি যে এই পেশায় আছি, আমি সবাইকে জানাতে চাই যে আপনারা সতর্ক থাকবেন, কারণ সামান্য একটা মিস্টেকের কারণে আপনার লাইফে অনেক পরিবর্তন চলে আসতে পারে। এবং আমি চাই যে আপনারা আইনের মধ্য থেকে সবকিছু করুন এবং আইন জানলে ভুল হওয়ার সম্ভাবনা কম। যে বিষয়ে প্রয়োজন, যেহেতু সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য এটা বলতে পারি যে গত জুলাই 17-তে টেক্সাসে একটা বিশাল গ্রুপকে FBI অ্যারেস্ট করেছিল EB2 EB3 ভিসা ফ্রডের জন্য। আপনারা, আমি সবসময় বলে থাকি যে টাকা পয়সার লেনদেনে যদি ভিসা গুলা হয়, অ্যাটর্নিজ আর অ্যালাউড টু গেট আপনার ফি নিতে পারে এমপ্লয়ারের কাছ থেকে, অথবা এমপ্লয়িজ ডাইরেক্ট যদি কোনো যেখানে এমপ্লয়ার প্রয়োজন হয় না, যেসব ক্ষেত্রে এমপ্লয়ারের প্রয়োজন হয় না, যেমন EB1 EB2 NIW, এইসব ক্ষেত্রে অ্যাটর্নিরা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে টাকা ফি নিতে পারে। কিন্তু EB3-তে কোনো অ্যাটর্নি, স্কিলড আনস্কিলড কোনো অ্যাটর্নি কোনোভাবেই কোনো এমপ্লয়ির কাছ থেকে টাকা পয়সা আমাকে $1,00,000 আমি নেব না, কারণ হচ্ছে কি এটা আইনের আওতায় পড়ে না। এমনকি এজেন্সি গুলো কোনো টাকা নেওয়ার কথা না, কারণ এটা হচ্ছে প্রহিবিটেড বাই ইমিগ্রেশন ল। কোন লেনদেন টাকা পয়সার বিনিময়ে বিয়ে করলে যেমন অপরাধ, ঠিক তেমনি যদি কেউ কাজের বিনিময়ে কাজ পাবে বা কাজ দেবে এই হিসেবে টাকার লেনদেন করে কোনো আর্থিক লেনদেন হয়,
বা এজেন্সি টাকা পয়সা চার্জ করে, এটা তারা খুব সিরিয়াসলি এখন আমেরিকা এগুলো দেখতেছে। যদি আপনি বুলেটিনে যান, নিউজ বুলেটিনে যান, uscis.gov এর যদি আপনি নিউজে যান, আপনি একটু স্ক্রল ডাউন করে দেখবেন জুনের 17তে এই যে নিউজটা আছে এখানে লেখা আছে যে টেক্সাসে একটা গ্রুপকে অ্যারেস্ট করেছে। টেক্সাস বা কোন স্টেট আপনি দেখবেন যে এটা লেখা আছে ফ্লোরিডা, খুব সময় ফ্লোরিডা। তো আপনি জাস্ট সত্যতা যাচাইয়ের জন্য বলছে, আপনারা নিউজ রুমে গেলেই দেখতে পারবেন তাদেরকে EB2 EB3 ভিসা ফটোর জন্য অ্যারেস্ট করেছে। আপনি যে ব্যাপারটা আরো ব্যাপারটা তুলেছিলেন যে আপনাদের আমাদের জন্মভূমি বাংলাদেশের যে 39 জনকে গত অগস্ট 2 আমি 2 দিন আগে বাংলাদেশে ফেরত পাঠানোর সামরিক বিমানের মাধ্যমে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। যদি বাংলাদেশ সরকারের সাথে সুসম্পর্ক থাকতো, সুসম্পর্ক এই হিসাবে না, যদি বাংলাদেশ সরকার যদি এই যে এমবাসির মাধ্যমে এদেরকে যদি ট্রাভেল ডকুমেন্ট দিতে পারতো অথবা পাসপোর্ট ইস্যু করতে পারতো, তখন কিন্তু তাদেরকে ডিপোর্ট হয়ে থাকলেও বাণিজ্যিক বিমানে তারা যেতে পারতো বা চার্টার প্লেনে পাঠাতো। যেহেতু তাদের কোনো ট্রেকিং করার সুযোগ নাই, এই কারণে ক্ষেত্রে সামরিক বিমানে তাদেরকে পাঠানো হয়েছে এবং আমরা চাই এটা পুনরাবৃত্তি হোক। আমি TVN24 এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনারা দক্ষ জনবল নিয়োগ দেন এই এমবাসিতে বা কনসুলেটে, এবং আপনারা কূটনৈতিক সম্পর্কটা জোরদার করার চেষ্টা করেন। কূটনৈতিক তৎপরতা যত ভালো হবে তত আমাদের লোকজন যারা ধরেন ডিপোর্ট হয়ে গেছে তারা তো যেতেই হবে, কিন্তু কোনো কোয়ালিফাইড পিটিশন না থাকলে তাদেরকে হয়রানি করার প্রয়োজন নাই। কোয়ালিফাইড পিটিশন থাকে, যদি ধরেন কারো ডিপোর্ট হয়ে গেছে কিন্তু তার হয়তো ছেলে মেয়ে আমেরিকান নাগরিক, তার একটা চান্স থাকতে পারে যদি কোয়ালিফাইড পিটিশন রিওপেন, যদি রিওপেন একবার করে ব্যর্থ হয়ে থাকেন বারবার করার প্রয়োজন নাই। কারণ আপনারা জানেন একই জিনিস বারবার আসবে। আর বর্তমান প্রশাসনে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর প্রতি খুবই নজরদারি রাখছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি করতে হবে কি করতে হবে না। একজন অভিজ্ঞ অ্যাটর্নি আগে থেকে বুঝতে পারেন যে আসলে এটা আউটকাম কি হবে। আমি চাই যে মঈন ভাই, আপনি মানে কয়েকটা জিনিস এখানে আমাদের সামনে এনেছেন, যেমনটা আপনি বলছিলেন যে ম্যারেজ বেসড এর ব্যাপারগুলো এখন আগের চেয়ে অনেক স্ট্রিক্টলি দেখা হচ্ছে, যেমন বিশেষ করে ডকুমেন্টেশনের ব্যাপারগুলো, তারপরে আপনি বলছেন যে ইন্টারভিউ করা বা এই ব্যাপারগুলো অনেক বেশি স্ট্রং। পাশাপাশি আপনি বলছেন যে এই অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিপোর্টেশন প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। আপনি যেটা বলছেন বাংলাদেশ সরকারের ব্যাপারে, কিন্তু অনেকে আমাদেরকে এখানে প্রশ্ন করছেন যে আসলে এখন তো আসলে অনেক সময় চলে গেল ট্রাম্প প্রশাসনের, বা 6 মাস প্লাস সময়, আসলে কাদেরকে ডিপোর্ট করছে এরকম কোনো তথ্য কি আপনারা পাচ্ছেন কিনা, যে আসলে ওনাদের টার্গেটেড পারসন কারা আসলে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমে আপনার মাধ্যমে সবাইকে জানাই, যারা বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন, যারা কোনো মিথ্যার আশ্রয় নেন নাই, কোনো সময় দ্বৈত নাম ছিল না অথবা থাকলেও আপনারা এটা ডিসক্লোজ করেছেন, যারা বৈধভাবে সিটিজেন হয়েছেন, কোনো তথ্য গোপন করে নাই, কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, তাদের ভয়ের কোনোই কারণ নাই। আপনারা কোথাও ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনারা আপনারা দেশের বাইরে যে কোনো সময় যেতে পারবেন, আসতে পারবেন, আপনাদের কেউ আপনার বাধা দেবে না, যেহেতু আপনি অনেস্টলি আপনি গ্রিন কার্ড পেয়েছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। যারা ভয় যাদের অতীতে ডিপোর্টেশন হয়েছিল, কেউ হয়তো স্বেচ্ছায় ডিপোর্টেশন নিয়েছে, কোর্টে ডেট ছিল, বলেছে আমি চলে যাব, দিস ইজ কল্ড ভলান্টারি ডিপোর্টেশন। ভলান্টারি ডিপোর্টেশন যদি নিয়ে তারপরে সে না যায়, অটোমেটিক যে ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং থাকে। এবং অনেকে হয়তো কোর্টের মাধ্যমে সর্বোচ্চ আদালত কর্তৃক ডিপোর্ট হয়ে গিয়েছিল, সে বর্তমানে যায় নাই, তার কোনো কেস আর পেন্ডিং নাই। অনেকে ভাবে যে রিওপেন করা মানে হচ্ছে কেস পেন্ডিং। নো, রিওপেন ফাইলিং হচ্ছে আপনি ফাইল করছেন কিন্তু ইমিগ্রেশন এটাকে কনসিডার না করলে আপনার কিছুই করার নাই, এটা পেন্ডিং। রিওপেন পেন্ডিং থাকা অবস্থা আপনাকে তারা পাঠিয়ে দিতে পারে। এরকম যদি অটোমেটিক স্টে না করে থাকেন, তখন ডিপোর্টেশন স্টে করতে না পারলে রিওপেন ফাইল করা মানে কিছুই না। অনেকে ভাবে যে, অনেকের এমনও দেখেছি অনেকের ডিপোর্টেশন হয়ে গেছে, তাদেরকে অনেকে ভুল তথ্য দিচ্ছে আপনি EB3 পাবেন। দিস ইজ কমপ্লিটলি রং। ডিপোর্টেশন হয়ে থাকলে আপনি আর কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না উইদাউট রিওপেনিং দ্য ডিপোর্টেশন কেস। সো তাদেরকে ডিপোর্ট করছে তারা ভায়োলেন্ট ক্রাইমে জড়িত, অথবা যারা ডিপোর্ট হয়ে গিয়েছিল, অথবা স্বেচ্ছায় ডিপোর্টেশনে নিয়েছিল। তারা যদি না যায় এবং তাদেরকে যদি ধরতে পারে, একটা সার্টেন টাইম পর্যন্ত তারা অপেক্ষা করে এবং তারা বর্তমান যেই দেশে পাঠাবে, হোস্ট কান্ট্রি, যে কান্ট্রি থেকে তারা আসছিল, সেই ডেজিগনেটেড কান্ট্রির এমবাসিতে তারা যোগাযোগ করে যে তাদেরকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য।
এবং পাসপোর্ট ইস্যু করার জন্য। কিন্তু দেখা যায় যে অনেক দেশগুলা গড়িমসি করে এগুলা ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না, যে কারণে এই লোকগুলা অসহ যন্ত্রণা সহ্য করে তারপরে আমেরিকান সরকার আর কোনো উপায়ান্তর না দেখে তাকে পাঠিয়ে দিবে সিদ্ধান্ত নিয়েছে, তাকে তখন সামরিক বিমানে পাঠানো হচ্ছে। যদি ট্রাভেল ডকুমেন্ট থাকে, স্কেজুল করে যায়, একটা সরকার ইনসেন্টিভও দিচ্ছে অনেকের ক্ষেত্রে, যদি স্কেজুল করে যেতে পারে তাদেরকে বাণিজ্যিক বিমান অথবা তাদেরকে চার্টার প্লেনে তখন একসাথে করে পাঠাতে পারে। মইন ভাই, আসলে আপনি যেটা বলছেন সেটা খুবই দুঃখজনক ব্যাপার যে আসলে আমাদের দেশের মানুষগুলোকে এইভাবে পাঠানো হচ্ছে, কিন্তু যেটা বলে সহায়তা না থাকলে এটা হতে পারে। মইন ভাই, আমাদের একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করছেন, উনি অনেকবারই এই প্রশ্নটা করেছেন, তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি হচ্ছে ফজলে হাসান মুনিম। উনি বলছেন উনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছেন, ইতিমধ্যে বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে এবং ইএডিও পেয়েছে। ওনার প্রায়োরিটি ডেট ছিল 17 এপ্রিল 2008, কিন্তু উনি বললো ফাইলিং চার্ট কারেন্ট, কিন্তু ফাইনালি অ্যাকশন ডেট এখনও কারেন্ট না। এই অবস্থায় অ্যাকশন ডেট কানেক্ট না হওয়ায় ওনার গ্রিন কার্ড পেতে কি দেরি হবে? উনি F4 ক্যাটাগরিতে বর্তমানে, ওনার ক্যাটাগরি F4, উনি বর্তমানে F1 ভিসায় আমেরিকাতে রয়েছেন। F4 ক্যাটাগরি হচ্ছে ভাই বোন আমেরিকান সিটিজেন, তাদের জন্য অ্যাপ্লাই করলে F4 ক্যাটাগরি। এখন উনার যদি এখানে কারেন্ট হয়ে থাকে, অনেক সময় আমরা বলি যে উনি স্ট্যাটাসটা মেইনটেইন করতেন, অনেক সময় দেখা যায় যে উনি স্ট্যাটাসের বাইরে চলে যান। সাধারণত লটা হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউ পর্যন্ত, মানে গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত অনেকে আমরা সাজেস্ট করি যে স্ট্যাটাসটা রাখেন, কিন্তু বর্তমান সময়টা কিন্তু খুবই কঠিন সময় যাচ্ছে। আমরা অনেক সময় দেখা যায় যে গত কিছুদিন আগে আমরা অনেক কেস করি যে 30 বছর এখানে উনি আনডকুমেন্টেড ছিল, ডকুমেন্ট ছিল, বৈধভাবে এসেছে, কিন্তু তাকে তার কোনো কাগজপত্র ছিল না, কিন্তু বৈধভাবে আসাতে তার গ্রিন কার্ডটা পেতে সক্ষম হয়েছে। আমরা এটা ছিল চিলড্রেনরা তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে ভাই বোনের পিটিশনে যেহেতু F4 ক্যাটাগরি, ইমিডিয়েট ক্যাটাগরি না, আপনি স্ট্যাটাসটা ধরে রাখার চেষ্টা করবেন। অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করার মানেই যে না যে আপনার স্ট্যাটাসটা তারা অ্যাকসেপ্ট করবে, এবং ইন্টারভিউর সময় প্রিপেয়ার থাকতে হবে। যেহেতু আপনার অ্যাপ্রুভ পিটিশন, আপনি ভয়ের কোনো কারণে তবে স্ট্যাটাসটা ধরে রাখার চেষ্টা করবেন। এটা আমাদের অপিনিয়ন বর্তমান সময়ের জন্য। আরেকজন আমাদের রশিদ আহমেদ, উনি বলছে উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে 2024 ফেব্রুয়ারি 28, এখনও ওনার অ্যাপ্রুভাল হয়নি। যখন উনি অ্যাপ্লাই করেছিল তখন উনি গ্রিন কার্ড হোল্ডার ছিল, কিন্তু এখন উনি সিটিজেন। উনি জানতে চায় আসলে কত সময় লাগতে পারে। ধন্যবাদ। সিটিজেন হলে উনি আপডেট করবে, স্ট্যাটাসটা আপডেট করার পরে ইমিডিয়েট ক্যাটাগরি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সার্ভিস সেন্টারের উপর ডিপেন্ড করে সময় বেশি লাগে। উনি প্রগ্রেস টাইমটা অনলাইনে দেখতে পারবে কতটুকু প্রগ্রেস হচ্ছে, এবং যদি অ্যাপ্রুভ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব এনবিসি তে কন্ট্যাক্ট করে যাতে ডকুমেন্ট কোয়ালিফাই করে তত তাড়াতাড়ি ডাক আসবে। তার মানে আপনি বলছেন এটা সম্ভব। মইন ভাই, আমাদের ফোনে আমাদের কিছু দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আপনার সঙ্গে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহজিল ইসলাম। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আমি কোয়েশ্চেন করতে চাইছিলাম যে আমার ওয়াইফ হচ্ছেন ইউএসএ গ্রিন কার্ড হোল্ডার। উনি আমার জন্য স্পাউস ভিসায় অ্যাপ্লাই করছেন, 2 বছর হয়েছে, এখনো ডিকিউ হয়নি। আর এর মধ্যে আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য F1 ভিসায় আমেরিকাতে চলে আসছি। এই ক্ষেত্রে আমার কি অ্যাড্রেসটা কি চেঞ্জ করতে হবে পোর্টালে ঢুকে? কারণ আমার জন্য যখন অ্যাপ্লাই করা হয়েছিল আমি তখন বাংলাদেশে ছিলাম, কিন্তু বর্তমানে আমি এখন ইউএসএ তে আসছি। তো ডিকিউ হওয়ার আগে কি আমার কি অ্যাড্রেসটা কি চেঞ্জ করতে হবে কিনা না, আমার এটা প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার ওয়াইফ থাকেন টেক্সাসে আর আমি মাস্টার্সের জন্য আসছি ওয়াহিওতে। এখন আমি চাইতেছি আমার ওয়াইফকে টেক্সাস থেকে ওয়াহিওতে নিয়ে যাবো, বাট আমার ওয়াইফ যখন অ্যাপ্লাই করছিলেন আমার জন্য টেক্সাস থেকেই করছিলেন। তো যেহেতু আমার ওয়াইফকে আমি 1.5-2 বছরের জন্য ওয়াহিওতে নিয়ে যাব, সেই ক্ষেত্রে কি এখানে মানে অ্যাড্রেসটা কি চেঞ্জ করতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন জন্য। মইন ভাই, আপনি শুনলেন। ধন্যবাদ, আপনার বিশাল প্রশ্ন ভাই। একটা অ্যাটর্নির সাথে কনসাল্ট করতে $100 পে করতে হইতো, আপনি টিবিএন এর মাধ্যমে সুযোগটা পাচ্ছেন। আপনি আপনার নিজস্ব ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ অথবা যেখানে উপাসনা করেন কিছু কন্ট্রিবিউট করেন বা সমাজের অভুক্ত মানুষকে খাওয়াবেন, আমরা প্রত্যাশা করি। যেহেতু আমরা প্রফেশনাল, আপনার আনসারটা দেবো এখন। নাম্বার 1 হচ্ছে আপনি যদি ওয়াইফ গ্রিন কার্ড হয়ে থাকে, আপনি আমেরিকাতে অ্যাডজাস্ট করতে পারবেন যদি 2 বছরের, এখন চলতেছে এটা ফেব্রুয়ারি 2022,
ফেব্রুয়ারি 2020 না, এখন আপনি চাইলে এখনই কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন যদি আপনি অ্যাটর্নি ভালো কোনো অ্যাটর্নির পরামর্শ নেন। তখন আমরা যদি কেউ করে আপনাকে এখানে অ্যাডজাস্ট করতে পারবো, যেহেতু কোয়ালিফাই, যেহেতু এটা অ্যাপ্রুভ হয়েছে। না হইলেও এখন করা যাবে, যেহেতু আগের ডেটে আছে আপনারটা। আপনার প্রথম শর্ত হচ্ছে আপনি একসাথে থাকতে হবে এবং আপনার স্ট্যাটাসটা বর্তমান যে F1 স্ট্যাটাসে ধরে রাখতে হবে। আপনি গ্রিন কার্ডধারীর যদি কোনো স্পাউস এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করে, তাকে মাস্ট বি ইন স্ট্যাটাস। যদি একদিন তার আরো স্ট্যাটাস থাকে, গ্রিন কার্ডধারী যারা অ্যাপ্লাই করে তাদের জন্য তার কিন্তু আর অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করবে না। আপনি যদি স্ট্যাটাসের মধ্যে থাকেন, আপনি এখনই অ্যাডজাস্ট করতে পারেন, ভয়ের কোনো কারণ নাই। আপনি অ্যাডজাস্ট করলে আপনি এখানে গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট সবকিছু পাবেন। তো আপনি ইন্টারভিউর আগ পর্যন্ত আপনার স্ট্যাটাসটা ধরে রাখবেন F1 স্ট্যাটাস, কোনো আউট অফ স্ট্যাটাস হওয়া যাবে না, আনডকুমেন্টেড হওয়া যাবে না। আচ্ছা, এবং ওয়াইফের সাথে ওনাকে একসাথে থাকাটা বাঞ্ছনীয়, যেহেতু আপনারা একই ফ্যামিলির একসাথে থাকেন। যদি তারা মনে করে যে আপনার সাথে না থাকেন, তারা হয়তো ভিসা রিফিউজ করবে, ডিনাই করবে। ধন্যবাদ মহিন ভাই। আসলে দর্শকের অনেক প্রশ্ন থাকে, আপনাদেরকে আসলে পাওয়াটা অনেক কঠিন হয়, আপনি যেটা বললেন। তারপরও দর্শক আপনাদেরকে ফোন করে প্রশ্ন করে আমাদের টিবিএন এর মাধ্যমে, আমরাও চেষ্টা করে থাকি আপনাদের সঙ্গে দর্শকদের কানেক্ট করে দেওয়ার জন্য। টিবিএন দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে। মহিন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন ফোনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো। হ্যাঁ, আমরা আমার নাম মোহাম্মদ হানিফ। হ্যাঁ বলুন হানিফ ভাই। হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছি আমরা। জি, আমি একটু ফোন করতে, আমি দেশে যাইলে, আমি 5 বছর আগে দেশে গেছিলাম। তো তখন আপনার আসার সময় এখানে এয়ারপোর্টে আমাকে 2 তারিখে গেছি। তো আসার সময় এয়ারপোর্টে ইমিগ্রেশনে আমাকে আটকাইয়া অনেক সময় বসায় রেখে, প্রায় 2 ঘন্টার মতো। তো এখন আমি কি করতে পারি এটার জন্য? মানে সেটা কখন আপনাকে বসিয়েছে, সর্বশেষ কখন? সর্বশেষ 4 বছর 5 বছর হয়ে গেছে অলরেডি। তো এখন তো আপনি কি ইউএসএ তে আছেন? জি, এখন তো আপনি আমেরিকাতে আছেন। জি, আমেরিকাতে আছি। তো এখন আপনি কি জানতে চাচ্ছেন, মানে কেন আপনাকে বসিয়ে রেখেছে সেটা জানতে চাচ্ছেন? না, বসিয়ে রেখেছে মানে বসায় রাখে, এই জন্য দেশে যাচ্ছি না। আসার সময় আচ্ছা, আপনি কি এখন গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন? আমি সিটিজেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের অ্যাটর্নি মহোদয়, আমি তখনও সিটিজেন ছিলাম। আচ্ছা ঠিক প্রশ্ন হচ্ছে, আপনার মাধ্যমে দুটো প্রশ্ন করে, আপনি কি অতীতে অন্য কোন নাম ব্যবহার করেছিলেন কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি অন্য কোন দেশে অন্য নাম ব্যবহার করেছেন কিনা, ইমিগ্রেশন কোন তথ্য গোপন করেছেন কিনা, আপনি আমেরিকাতে আপনার নামে ডিপোর্টেশন ছিল কিনা, কোন ক্রাইম ছিল কিনা, এগুলা হইলে আপনার ভাবার বিষয়। অথবা অনেক সময় হয় কি, নামে যদি ম্যাচ করে, যেমন খুব কমন নেম থাকলে হয়তো এই নামে এই ডেট অফ ক্লোজ টু ডেট অফ বার্থে কারো হয়তো ক্রিমিনাল রেকর্ড আছে, তাকে হয়তো সন্দেহজনক আটকে রাখতে পারে। যদি প্রথম যে প্রশ্নগুলো করলাম এগুলোর একটাও যদি সঠিক হয়, তাহলে আপনাকে এখন ট্রাভেল করা উচিত না। কারণ আমি আপনার অবস্থান জানি না। যদি ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চান, সব ইনফরমেশন দিয়ে একজন অ্যাটর্নির সাথে আপনি সরাসরি ফোনেও কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে, অথবা আপনি ইন পার্সন এসে কথা বলতে পারেন। তখন আপনার জিনিসটা একটু খোলাসা হবে, আপনি বুঝতে পারবেন আসলে আপনার সমস্যাটা কি। আমি একটু শান্তকে একটু অফ দা ট্র্যাক কথা বলতে চাচ্ছি। অনেকে হয়তো অনেক বেশি বুঝে, আবার বুঝার পরে সে বুঝে না। আজকে একজন ভদ্রলোক আসলো, ওনারা মোটামুটি ভালো শিক্ষিত। তো ওনাদেরকে হাজবেন্ড ওয়াইফের ইন্টারভিউ ডেট আসছে, ওনারা এ টু জেড সব জানে। আমি ভাবি নাই যে এমন কোন প্রশ্ন করতে হবে। হঠাৎ লাস্টে প্রশ্ন করলাম যে আপনার ট্যাক্স ফাইলটা কত দেখাইছেন। আমরা সবাই কাজ করি, ওনারা সবাই দুজনই কাজ করে, ভালো কাজ করে। সো বললো কি, আমরা তো সিঙ্গেল ট্যাক্স ফাইল করি। সো এই জিনিসটাতে সিঙ্গেল ট্যাক্স ফাইল করে, ওনারা তো মেরিট কিন্তু ফাইল করছে সিঙ্গেল। তো এই ক্ষেত্রে প্রথমেই তো রেড লাইট এখানে ট্রিগার দিচ্ছে যে এটা মেরিটটা বিয়ে করে সব ডকুমেন্টস কিন্তু ট্যাক্স ফাইল একসাথে নাই। সো এগুলো আপনারা, উনি যে বলতেছে কথাগুলা হয়তো কিছু একটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সো আমরা প্রশ্ন করলে, ইন্টারভিউ নিলে বুঝবো আসলে কেন ওনাকে ডাকছে। অথবা যদি কোনো নেহায়েত কোনো ধরনের নামের সিমিলারিটির কারণে হয়ে থাকে, সে তো গ্লোবাল এন্ট্রি কিনতে পারে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গ্লোবাল এন্ট্রি করে তাকে এই যে অসুবিধাটা পোহাতে হবে না। কিন্তু আপনারা যখনই দেখবেন কোনো সেন্সিটিভ বিষয়ে একজন অ্যাটর্নির সাথে পরামর্শ করবেন,
নিজে জানেন, অনেক কিছু জানান হয়তো বা জানেন, কিন্তু আবার দেখা গেলো সূক্ষ্ম বিষয়ে আপনারা হয়তো জ্ঞান রাখেন না, যে কারণে যে যেটা এক্সপার্ট তার থেকে এক্সপার্টি নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ মঈন ভাই। মঈন ভাই, একটা কথা প্রচলিত আছে যে অ্যাটর্নি এবং ডাক্তার দুজনের কাছে মিথ্যা বলতে নেই, কারণ আপনারা ঠিকই ধরে ফেলতে পারেন কেউ যদি কিছু এরকম লুকাতে থাকে, যেমনটা আপনি বলছিলেন যে আপনার একজন গ্রাহকের কথা। মঈন ভাই, আমাদের আসলে অনেক দর্শক আমাদের অনলাইনে এবং ফোনে আছেন, দুঃখিত যে আপনাকে আসলে আজকে অনেক প্রেশার নিতে হবে কারণ দর্শকের। ফোন নেন, আমরা আমাদের আরেকজন দর্শক ফোনে আছেন, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আমার নাম হচ্ছে এমডি ভুঁইয়া ভাই। আমি অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমি অ্যাসালাম সিক্রেটে দেশে আসছি 2019 সালে। আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে 2026 ফেব্রুয়ারিতে। তো আমি দেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম। আমার শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার বা মায়ের ইয়াগুলো আছে। তো এখন পুলিশের হামলারও শিকার হয়েছিলাম আমি প্লাস। তো এখন ওই যে বর্তমানে আমার নামে পুলিশে একটা ডায়েরি করছে, সাধারণ ডায়েরি। তো এখন এটা আমার মামলার ভিতরে এই ডকুমেন্টটা আসলে দিলে ভালো হইব কিনা, এই বিষয়ে অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার প্রশ্ন এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ। আপনি মঈন ভাই শুনলেন। আপনি ধন্যবাদ। আপনার যেহেতু কেস কোর্টের পেন্ডিং আছে, অবশ্যই আপনার অ্যাটর্নি দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছেন আপনি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যে অ্যাটর্নি আছে তার সাথে আপনি সরাসরি গিয়ে কাগজ দেখিয়ে কথা বলবেন, কারণ যদি আপনার ঘটনার সাথে এটা সম্পৃক্ত হয় অবশ্যই আপনি এটা সাবমিট করবেন। যদি অন্য কোনো অ্যাটর্নির পরামর্শ চান, আমি অথবা যে কোনো কেউ মনে করেন সিমিলার প্রফেশনাল পরামর্শ চান, আপনি গিয়ে কথা বলাটা উচিত। আপনি চাইবেন আপনার অ্যাটর্নি যে আছে তার সাথে কথা বলে বুঝার জন্য। যদি মনে করেন ওনার হাতে আপনি কোনো সন্তোষজনক উত্তর না পান বা সময় দিতে পারছেন না, আপনি সেকেন্ড কোনো অপিনিয়ন নিতেই পারেন আপনার চয়েস অনুযায়ী, কিন্তু এটা প্রফেশনাল অপিনিয়নটা নেওয়া ভালো, কারণ আমরা জানি না আপনার এটাতে কি লেখা আছে। প্রতিটা ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেট, ফ্যাক্ট এন্ড ম্যানার্স এন্ড লোকেশন, অনেক কিছু ইম্পর্টেন্ট এখানে। আপনি যদি কানেক্টিভিটি থাকে আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, অথবা তার সেকেন্ড অথবা থার্ড অপিনিয়ন নেওয়াটা আপনার উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ মঈন ভাই। মঈন ভাই, আমাদের একজন সোশ্যাল মিডিয়াতে সুমন হোসেন, উনি বারবার প্রশ্ন করছেন। উনি বলছেন ওনার স্ত্রীর জন্য উনি আবেদন করেছেন, ওনার ফাইল এনবিসিতে আছে, কিন্তু ওনার মেয়ের ফাইল I-30 অ্যাপ্রুভ করে নাই। এখন ওনার কি করা উচিত? উনি সিটিজেন, ওনার স্ত্রীরটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ওনার মেয়েরটা করেনি। ধন্যবাদ। উনি চাইলেই কিন্তু ওনার মেয়েরটা একটু এক্সপায়ার করার চেষ্টা করতে পারে, এগুলো আমরা করি, সচরাচর করি। যদি তখন হবে কি ভিসাটা একসাথে, অনেকের দেখা যাচ্ছে এমন তারা গ্রিন কার্ড থাকা অবস্থায় তারা ছেলে মেয়ে এবং ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল, and so when the time goes দেখা গেল সে সিটিজেন হয়ে গেছে, সে জানেও না সিটিজেন হওয়ার পরক্ষণে তার কিন্তু ছেলে মেয়েটা সেপারেট হয়ে গেল, তার জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে। এবং তারা অপেক্ষা করে, অনেকে ভুল বুঝে অপেক্ষা করে, এমবেসি পর্যন্ত অপেক্ষা করে, তারা হয়তো ভিসা দিয়ে দিতে পারে। ওই ভুল ধারণাটা আপনাকে বলতে হবে। দিয়ে দিতে পারে কোনো শব্দ নাই, ল ইজ ল, লর মধ্যে কোনো রিস্ক নেবেন না, কোনো চান্সের সুযোগ নাই এখানে। সেই ক্ষেত্রে চাইলে ওনারা যখন জানে তাৎক্ষণিক ভাবে যখন সিটিজেন হয় তখন সাথে সাথে তার ছেলে মেয়ের জন্য আলাদা অ্যাপ্লাই করা উচিত ইন্ডিভিজুয়ালি। এবং আমরা চাইলে তো জয়েন করার জন্য এক্সপায়ার করার চেষ্টা করতে পারি, সচরাচর ক্ষেত্রে এক্সপায়ার হয়ে যায় এবং তারা একসাথে ভিসা নিয়ে আমেরিকাতে আসবে, এটাই স্বাভাবিক। অন্যথায় হয় কি দেখা গেলো অনেক ওয়াইফ তারা ইন্টারভিউ দিয়ে দিচ্ছে, ইন্টারভিউ দেওয়ার পরে তাকে ভিসা রিফিউজ করে দিচ্ছে, কারণ সে বলতেছে যে আমি ছেলে মেয়ে ছাড়া ভিসা নেবো না, ইট ইজ ট্রু। তখন দেখা যাচ্ছে তারা রিফিউজ করে দিচ্ছে, মেয়ে ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছে। চাইলে একসাথে করার চেষ্টা করতে হবে। মঈন ভাই ধন্যবাদ। মঈন ভাই, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু যদি সময় থাকে আমরা কথা বলবো। আমাদের অনেকেই আসলে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, আসলে সেটার কি অবস্থা, অনেক ব্যাকলগ রয়েছে, অনেকে অনেক কথা বলছেন। সেটা নিয়ে যদি সময় থাকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এটা নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে। মঈন ভাই, আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি ভাইয়া, স্যারের কাছে আমার একটা প্রশ্ন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি করুন, প্রশ্ন করে যান। স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমি আমার ওয়াইফের জন্য আপনার জুন 25, 2024 অ্যাপ্লাই করছি, এখনো আপনার অ্যাপ্রুভ পাই নাই। জিনিসটাকে আপডেট হয়েছে কি আগে ছিল একটু পিছিয়েছে, একটু জানার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। মঈন ভাই, আসলে একই রকম প্রশ্নগুলো আসছে বারবার, অ্যাপ্লাই করেছে অ্যাপ্রুভ হয়নি বা কি অবস্থা? ধন্যবাদ।
আপনি চাইলে প্রসেসিং টাইমে দেখে কোন জোনে আপনি কোন সার্ভিস সেন্টারে অ্যাপ্লাই করেছেন, প্রসেসিং টাইম দেখলে আপনি বুঝতে পারবেন কত মাস আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনি সিটিজেন হয়ে থাকেন, অ্যাপ্রুভ হওয়ার পর আপনি যত তাড়াতাড়ি আপনি ডকুমেন্টারি কোয়ালিফাই করবেন, এনভিসি সব ডকুমেন্ট তত তাড়াতাড়ি আপনারটা সিরিয়ালে এগিয়ে থাকবে। আপনার কোনো কাগজপত্র পেলে ডিলে করবেন না। আরএফই যদি পান, রিকোয়েস্ট ফর এভিডেন্স যদি পান, আপনারা তাৎক্ষণিকভাবে চেষ্টা করুন দেওয়ার জন্য। মইন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি সাইফুল ইসলাম কুইন্স থেকে বলতেছি ভাইয়া। হ্যাঁ, বলুন সাইফুল ভাই। ভাইয়া, আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, আজকে 3 বছর হয়ে গেছে। আমি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাইছি, আচ্ছা, বাট এখনো আজকে 14 দিন আগে আমার ইউএসএস বলছে ইউর কেস ইজ স্টিল বিগিনিং প্রসেস, মানে আমার কাছে একটা আপডেট আসছে। আর আমি সিটিজেনশিপের জন্য আজকে অ্যাপ্লাই করছি, 2 মাস হয়ে গেছে, এখনো কোনো রেসপন্স পাইনি, ইন্টারভিউ ডেট পাইনি। আচ্ছা কি করতে পারি? আচ্ছা, প্রথমে ধন্যবাদ, আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছেন। প্রথমে আপনি হয়তো যেটা করতে পারতেন আগে, আপনি যখনই আপনার অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে তখনই চাইলে আপনি আপনার ওয়াইফের জন্য 730 অ্যাপ্লাই করলে এগুলো খুব কুইক প্রসেসে চলে আসতো। আপনার গ্রিন কার্ড পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না। গ্রিন কার্ড পাওয়ার পরে যেহেতু অ্যাপ্লাই করেছেন, গ্রিন কার্ডের রীতি অনুযায়ী হবে। সবার যে গ্রিন কার্ড, আপনার গ্রিন কার্ড সেম ধরনের গ্রিন কার্ড, 10 ইয়ার্স পেয়েছেন, আপনি ওই গ্রিন কার্ডের মাধ্যমে যে সময় লাগে এই সময়টা আপনাকে দিতেই হবে। কিন্তু যদি চাইতেন আপনি আগেই কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে যদি আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতেন, আপনার ওয়াইফ কিন্তু 730 দিয়ে এতদিনে অনেক আগেই চলে আসতে পারতো। এবং আপনার সিটিজেনশিপের কথা যেটা বলছেন, যদি আপনি নিউ ইয়র্কে থাকেন, এখন খুব দ্রুত সিটিজেনশিপ হচ্ছে। within 4 to 5 months ইন্টারভিউ আসবে, এবং within after interview within 1 week or 2 week আপনার ওথ লেটার পাবেন। সো এক্ষেত্রে ভয়ের কোনো, যদি প্রপারলি ফাইল করে থাকেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, অতি শীঘ্রই আপনি পাবেন। যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, ইটস আন্ডার প্রসেস। থ্যাংক ইউ মইন ভাই। আমাদের সোশ্যাল মিডিয়াতে আরেকজন প্রশ্ন করেছে, মোহাম্মদ হামজা। উনি বারবার প্রশ্নটা করছে। উনি বলছেন যে উনি স্পেশাল জুবনিয়ালসের মাধ্যমে I-360 অ্যাপ্রুভ হয়েছিল 2024 সালে ডিসেম্বরে। তারপরে উনি I-765 এর জন্য অ্যাপ্লাই করেছিল, এবং এখনো পর্যন্ত ওনার ওয়ার্ক পারমিট আসে নাই। প্রায় 8 মাস হয়ে গেছে। উনি জানতে চায় আর কতদিন লাগবে ওনার ওয়ার্ক পারমিট আসতে, এবং কতদিন উনি অপেক্ষা করবে। ধন্যবাদ। প্রথমে একটু ব্যাখ্যা করি SIJ, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইলটা কি, হয়তো অনেকের বোঝার জন্য বলছি। যদি কাউকে তার প্যারেন্টস আমেরিকাতে অ্যাবান্ডন করে চলে যায় অথবা তার খবর নিতে না পারে, তখন যদি নিকটবর্তী কেউ অথবা যে কোনো অভিভাবক হিসেবে তার গার্ডিয়ানশিপ নিতে পারে ফ্যামিলি কোর্টের মাধ্যমে, অবশ্যই তাকে 18-21 বছরের নিচে হতে হবে। 21 বছরের আগে যদি সে ফাইল যদি ইউএসএস জমা না দেয়, তখন কিন্তু তার এটা এসআই যেটা গ্রান্ট হবে, 360 অ্যাপ্লাই করতে পারবে না। 360 হচ্ছে ওই তারিখের ভিতরে 21 বছর হওয়ার ভিতরে এটা ইউএসসিআইএস এ পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে কিছু ব্যাকলগ আছে। উনি জাস্ট অনলাইনে যে যদি প্রসেসিং টাইমটা দেখে উনি বুঝতে পারবে। উনার অ্যাটর্নি, অবশ্যই একজন অ্যাটর্নি লাগে এই ক্ষেত্রে, কারণ এটা খুব ইজি বিষয় না। অ্যাটর্নি ছাড়া অনেক কিছু বোঝা যায় না। যারা সবসময় আমরা কাজ করি তারাই বুঝতে পারবো ইজিলি। সো ওনার উচিত ওনার অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলা, এবং সে সব দেখে বলতে পারবে। ধন্যবাদ মঈন ভাই। আসলে আপনাকে একটু বেশি কষ্টও দিচ্ছি, একটার পর একটা প্রশ্ন। কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আমাদের আরো দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আমি এমডি হোসেন বাকলো থেকে বলছি। আমার মঈন ভাইয়ের কাছে একটি কোশ্চেন হচ্ছে এই যে আমি যখন আমার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, তখন আমার স্ট্যাটাস, আমি যখন বিয়ে করছিলাম তখন স্ট্যাটাস ছিল গ্রিন কার্ড, কিন্তু যখন তার জন্য অ্যাপ্লিকেশন করছি তখন আমি সিটিজেন হয়ে গেছিলাম। এখন সে তো আমেরিকাতে, তো কতদিন পরে আমি তার জন্য সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারি, প্লিজ জানাবেন ভাইয়া। আচ্ছা, আপনি ওয়াইফের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন? জি আচ্ছা মঈন ভাই। ধন্যবাদ। আপনি গ্রিন কার্ড পেয়েছেন কবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনি রেসিডেন্ট সিন্স কবে থেকে। আপনার ওয়াইফ যদি গ্রিন কার্ড পাওয়ার পর আপনার সাথে 3 বছর একই সাথে থেকে থাকে, জয়েন্ট ট্যাক্স ফাইল থাকে, আপনি একসাথে সব প্রমাণ থাকে যে আপনি একই অ্যাড্রেসে ছিলেন, একসাথে ছিলেন আনইন্টারাপ্টেড, আপনাদের কোনো সেপারেশন হয় নাই, কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স ছিল না, তখন আপনার ওয়াইফ 3 বছরের
2 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কিন্তু এর মাঝে যদি মনে করেন যে কোনো অর্ডার প্রোটেকশন ছিল এটা বাতিল হবে, কোনো কারণে সেপারেট ছিলেন, সেপারেট বলতে এরকম কোর্ট অর্ডার অথবা কোনো ঝগড়া করে সেপারেশন, যদি ট্যাক্স ফাইলে আপনি না দেখে থাকেন দিস ইজ কল্ড সেপারেশন, অথবা আপনি এছাড়া আপনি 2 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করার জন্য আপনার ওয়াইফ যোগ্যতা অর্জন করবে, রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করবে। তার মানে সাধারণত 3 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যায়। মঈন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, সালাম। আমার স্যারের কাছে একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমার আম্মু 2024 সালে ভিজিট ভিসা নিয়ে আসছিল আমেরিকায়। এইখানে থাকার পর 4 মাস থাকার পর চলে গেছে। এখন যদি আমার আম্মু আসে তাহলে কতদিন থাকতে পারবে? আচ্ছা, মঈন ভাই, আপনি শুনলেন ওনার আম্মু 2024-এ ভিজিট ভিসা আসছিল, এখন যদি আসে কতদিন থাকা যায় ভিজিট ভিসায়? ওনার আম্মু কি সিটিজেন না গ্রিন কার্ড? ওনার আম্মু কি ভিজিট ভিসা নাকি? উনি বললো ভিজিট ভিসা এসেছেন। উনি কি সিটিজেন কিনা, ভদ্রলোক সিটিজেন কিনা? আচ্ছা, উনি লাইনে নাই। উনি যেটা বলতে চাইছিল যদি আপনি সিটিজেন হয়ে থাকেন, আপনার মা যদি আবার আমেরিকাতে আসে, আপনি এইখানে তাকে অ্যাডজাস্ট করতে পারবেন। উইট টেকস অনলি 3 months, 3 to 4 months টু গেট দ্যাট গ্রিন কার্ড থ্রু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। সো নেক্সটে আসলে আপনার মা আবারও 6 মাস থাকার অনুমতি দেবে। এটা আবার আপনি চাইলে এক্সটেনশনও করতে পারবেন নেক্সট 6 months। সো এখানে আপনি চাইলে আসার পরে একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন কিভাবে ওনাকে 102 দিন থাকতে চায়, গ্রিন কার্ড যদি চায় এখানে থেকে উনি গ্রিন কার্ড পাবে। কারণ দেশে থাকলে আপনি যদি অ্যাপ্লাই করেন অনেক সময় 2-2.5 বছর 3 বছর লেগে যায় ব্যাকলগের কারণে, কোন সার্ভিস সেন্টারের একটা বিষয়, 2 বছর তো মিনিমাম লাগে। সো এখানে থাকলে উনি 3 থেকে 4 মাসের ভিতরে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে হাতে। তার মানে হচ্ছে ভিজিটে কেউ আসলে আপনি বলছেন 6 মাসের মতো থাকতে পারে। 6 মাস হচ্ছে ইউজুয়ালি 6 মান্থ তারা টাইম দিচ্ছে, আর এটা পরে আবার এক্সটেনশনও করা যায় যদি কোনো সুযোগ থাকে, অবশ্যই এক্সটেনশন করার সুযোগ থাকে। মঈন ভাই, আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি। জি, আমি আমার ইন্টারভিউ ডেট আসলে সিটিজেনশিপের আসার পরে আমার অ্যাড্রেস চেঞ্জ করছি, কিন্তু ইন্টারভিউটাতে ক্যান্সেল হয়ে গিয়েছে। এখন 110 ডেজ আমি এখনো কোনো ডেট পাচ্ছি না। আমার তো দেশে যাওয়া খুবই দরকার, এবারের মধ্যে আমি কি করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। মঈন ভাই, আপনি কি শুনতে পেয়েছেন? ধন্যবাদ। আপনি যদি খুবই নেহায়েত প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন তো আপনি যেতেই পারেন বাংলাদেশে, গুড কজ থাকলে অবশ্যই যাবেন। সো আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন, ইউ মাস্ট ইনফর্ম দ্য USCIS। আপনার AR11 ফর্ম ফিল আপ করবেন, এটা লিখিত পাঠ যেটা পেপার ওয়ার্ক করবেন এবং অনলাইনেও চেঞ্জ করতে পারেন, মেক শিওর করবেন এটার জন্য কারেক্টলি ডান হয়। তাহলে আপনার ভয়ের কোনো কারণে দেশে গেলে বেশি দিন থাকবেন না, না থেকে চলে আসলে আপনি হয়তো যদি অ্যাড্রেসে চিঠি আসে বলে যাবেন, তারা হয়তো আপনাকে জানাবে অ্যাড্রেস, আপনি অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় তো পাবেনই চিঠি আসার পর থেকে। আচ্ছা, তার মানে আপনি বলছেন এটা সিস্টেম আছে, করা যায়। মঈন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আপনার 2014 সালে আগস্টের 16 তারিখ মানে মেক্সিকো বর্ডার দিয়ে ঢুকছিলাম। তখন আপনার ওই 6 মাস থাকার পরে ওরা রদ্রিগেজ বন্ড করেছিল, তখন আমি রিলিজ হয়েছিলাম। এখন আমার ওই অ্যাসাইলাম ডিসমিস করে ফেলছে, আর ওই আমার ওয়াইফ সিটিজেন, উনি অ্যাপ্লাই করছিল I-130 I-485। এখন I-130 অ্যাপ্রুভ হয়েছে 2021-এ, আর আপনার ওই I-485 ওরা ডিনাই করছে, বলছে যে আমার ওই I-94 ওইটা নাই। এখন আমার কি করতে হবে? এখন আমি আপনার আবার মোশন করছি I-290D। এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। মঈন ভাই, শুনলেন আপনি? ধন্যবাদ। এটা হচ্ছে একটা কমন একটা কি বলবো সবারই প্রশ্ন, অনেকেরই এই প্রশ্নটা থাকে। অনেকে ভুক্তভোগী আছেন। আমি যখনই USA আমেরিকা কোন সেনেটরের সাথে পার্সোনালি কথা বলি, কংগ্রেসে দেখা করে কথা বলি এজ এ ডিস্ট্রিক্ট লিডার হিসাবে, পার্টির ডিস্ট্রিক্ট লিডার আমি, ডেমোক্রেট, আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি কোনোভাবে এদেরকে কোনো সুযোগ দেওয়া যায় কিনা। তাদের কিন্তু কোনো ভুল নাই, শুধু একটা মাত্র ভুল, তারা
এই দেশে বৈধভাবে এন্ট্রি করে নাই, যে কারণে তাদের আমেরিকান ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাই বার্থ তারা নাগরিক, তাদের বাবা মাকে তারা রাখতে পারছে না। এটা খুব দুঃখজনক বিষয়। আমেরিকান সরকার এটা দেখা উচিত। আমি সবসময় কংগ্রেসের যখন কথা বলি, কংগ্রেসম্যান সিনেটর, এই কথাগুলো আমি তোলার চেষ্টা করি। সো এটা খুবই দুঃখজনক, তারা পারছে না। তাদের হচ্ছে কি ইলিগাল এন্ট্রি হলে তাদেরকে এখানে কোনো ক্ষমতা নাই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার। এটাকে থার্ড প্রভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ করার পরে থার্ড কান্ট্রি দেশ থেকে চাই ভিসা নিয়ে আসতে হয়। কিন্তু বর্তমান সময়ে এই সময় আমরা কাউকে সাজেস্ট করি না, কারণ কোন একটা মিস্টেকের কারণে হয়তো আটকে তখন তো আসা খুব কঠিন হবে। যদিও আইনে আছে, আইনের বাইরেও কোনো কিছু নর্মাল রুলস আছে যেগুলো দেখা গেল আপনি একটা জন ওয়েভার নিলেন, পরে অন্য কিছু একটা বের হয়ে গেল বা আনঅথরাইজ ওয়ার্ক করে, সেটার জন্য তাকে বাদ দিতে পারে। সেগুলো এখানে একটু সচেতন হওয়া উচিত, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সচেতন হন, এবং আপনি ফার্স্ট অপিনিয়ন নেন, সেকেন্ড অপিনিয়ন, তারপর তিনজনের সাথে কথা বলে আপনাকে ভালো একটা অপিনিয়ন, তারপরে কাজটা শুরু করেন। মানে আপনি বলছেন ধৈর্য ধরার বিকল্প নেই? ধৈর্যের বিকল্প নাই। মঈন ভাই, আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রানা। তো অ্যাটর্নির কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2023 সালে বর্ডার দিয়ে দেশে আসছি। তো আমার ইন্টারভিউ হয়েছিল বর্ডারে। তো আমার ইন্টারভিউটা ক্রেডিবল হয়েছিল। তো আমি যখন বেরোই আমাকে একটা কাগজ দিছিল, সেটা এখানে I-94 বলে কিছু একটা লেখা আছে। এখন আমি শুনছিলাম যারা I-94 পায় তারা এই দেশে যদি বিয়ে করে, মেয়ে যদি সিটিজেন হয়, তারা নাকি এখানে অ্যাডজাস্ট করতে পারে বা গ্রিন কার্ড পেতে পারে। এটা আসলে কতটুকু সত্য, অথবা আমরা এখানে যদি কোনো সিটিজেন মেয়ে বিয়ে করি আমাদের পক্ষে কি লিগ্যাল হওয়া সম্ভব কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মঈন ভাই শুনলেন? ধন্যবাদ। যদি যে কোনো ভাবে আপনার I-94 আপনার নামে ইস্যু হয়ে থাকে, দ্যাট মিনস আপনি এখানে এন্ট্রিটা লিগ্যাল এন্ট্রি থাকলে আপনি আমেরিকান নাগরিক বিয়ে করলে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন, গ্রিন কার্ড করতে পারেন। কিন্তু যখন আপনার কারো কেস কখনো ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং থাকে, দ্যাট ইজ কল্ড রিমুভাল প্রসিডিংস। হ্যাভ ইউ এভার বিন রিমুভাল প্রসিডিংস? ইয়েস। রিমুভাল প্রসিডিংস এ থাকা অবস্থায় কোন ইমিগ্রেশন অফিসার এই কেসটা অ্যাডজুডিকেট করার ক্ষমতা রাখে না। ইউ মাস্ট গো থ্রু দ্য কোর্ট। তখন এই কেসটা বিয়ে করার পরে I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে এই কোর্টের কেসটা তখন টার্মিনেট করতে হবে, অথবা টার্মিনেট করার পরে তখন মাত্র USCIS এর ইমিগ্রেশন অফিসার অ্যাডজুডিকেট করতে পারে, গ্রিন কার্ড দিতে পারবে, এছাড়া তারা পারবে না। তার মানে আপনি বলছেন যদি কেউ I-94 ইস্যু করে বা পায়, তাহলে তাদের পক্ষে সম্ভব এখানে অ্যাডজাস্টমেন্ট করা? পক্ষে সম্ভব, সিটিজেনাল অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব। তার মানে অনেকেই প্রশ্ন অনেকের মনে রয়েছেন, যাদের I-94 আছেন তারা হয়তো চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমি বলি শান্ত বিশ্বাস, যে বিয়েটা অনেকেই বলে যদি কাগজের জন্য এই শব্দটা আপনারা ভুলে যান। কখনো কাগজের জন্য, গ্রিন কার্ডের জন্য, টাকার জন্য এই শব্দটা বিয়ের ক্ষেত্রে আনবেন না। ইমিগ্রেশন গুলো খুব সিরিয়াস। এবং আমরা আমাদের অনুষ্ঠানে কিন্তু আজকে শুরুতে এটাই নিয়ে আলোচনা করছিলাম যে অনেকগুলো পরিবর্তন আসছে, যেটা পরিবর্তন মানে আগে নিয়মগুলো ছিল, এখন এটাকে আর স্ট্রিক্টলি মেনটেন করা হবে। সেটা অগাস্টের 1 তারিখে মেমো হয়েছে। আমরা সেটা নিয়ে আজকে আসলে আমাদের অনুষ্ঠানের সাবজেক্টও নির্ধারণ করেছি। আপনারা যারা এইসব কাজ করছেন অবশ্যই সতর্কতার সঙ্গে করবেন, ভেবে চিন্তা করবেন। মঈন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি টেলিভিশনে ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। জি হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। সিটিজেন, ইউএস সিটিজেন। আমার নাম হোসেন, আমি ব্রঙ্কস থেকে বলছি। আমি 2 বছর 4 মাস হলো আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছি। আমি সিটিজেন। ওখানে দেখলে দেখা যায় যে আমরা তোমার অ্যাপ্লিকেশন পেয়েছি এবং কোনো প্রয়োজন হলে আমরা তোমার সাথে যোগাযোগ করব। এবং আমি 2 বার ইনকোয়ারি করেছি, ওখানে লেখা এসেছে সর্বশেষ যে সিকিউরিটি চেক পেন্ডিং। ওকে, আপনার প্রশ্নটা কি? আমার এখন করণীয় কি? আমি 2.5 বছর প্রায় হয়ে গেল, আমি এখনো কোনো সাড়া পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। যেহেতু সিকিউরিটি চেক পেন্ডিং আপনি দেখতে পাচ্ছেন, দ্যাট মিন্স দে আর ইনভেস্টিগেটিং ইউর কেস। সেখানে ভয়ের কিছু নেই। যদি আপনি কোনো অন্যায় করে না থাকেন, মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব না নিয়ে থাকেন, আপনার ভয়ের কোনো কারণ নাই।
সো এই ক্ষেত্রে আপনারা যদি একজন অ্যাটর্নি আপনাকে রিপ্রেজেন্ট করে, আমরা G28 হয়তো উকালাতনামা যারা বাংলায় বলি দিয়ে তা আমরা ইনকোয়ারি করতে পারি তারা আসলে কি চাচ্ছে এবং কি সমস্যা হচ্ছে। যেহেতু আপনি আমেরিকান নাগরিক, আপনার অধিকারটা অনেক বেশি, আমেরিকান সরকার আপনার অধিকারটা নিশ্চিত করার চেষ্টা করবে। ধন্যবাদ মঈন ভাই। আসলে অনেক দর্শকই প্রশ্ন করছে, আমি যেমনটা বলছি আমাদের সময় খুবই কম, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে অনেকে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের জন্য বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করেছে, অনেক বছর ধরে অপেক্ষা করছে, 7, 8, 9, 10 অনেকে অ্যাপ্লাই করেছিল, আসলে ওটার এই ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশনের এটার আসলে এখন কি অবস্থা? ওটা কি ব্যাকলগে রয়ে গেছে নাকি এটা আপডেট হচ্ছে নিয়মিত? ধন্যবাদ শান্ত। আপডেট নিয়মিত হচ্ছে, অনেকে ভিসা পাচ্ছে, আবার অনেকে রিফিউজ হচ্ছে এবং অনেকেরটা তো ইনভেস্টিগেশন হচ্ছে। সিএসপি আইন অনুযায়ী অনেকে বাদ পড়তেছে, অনেকে 21-এর উপরে হয়ে গেছে। দুঃখজনক সত্য অনেকের দেখা যায় যে অ্যাপ্লাই করেছিল যেই সময় অ্যাপ্রুভ হয়ে গেছে উইদিন 6 মান্থ or 1 year, তাদের যে 21-এর উপর বাচ্চাগুলো কিন্তু আসতে পারছে না। আবার অনেকেরটা অ্যাপ্লাই করেছিল তারপরে 10 বছর পরে অ্যাপ্রুভ হয়েছে, তারা দেখা যায় 10 বছর পরেও 21 আর 10 বছর পরে বাচ্চাগুলো আমেরিকাতে আসতে পারছে। সেই ক্ষেত্রে আসলে অনেক লাখের উপরে ডিপেন্ড করে, কেন একজনটা দেরিতে হবে, কেন তাড়াতাড়ি হবে। সেই জিনিসটা লাখের উপর ডিপেন্ড করে। ভিসা কিন্তু হচ্ছে, কন্টিনিউ ভিসা ইস্যু করতেছে ইউএসসিএস, আমেরিকান এমবাসি। এবং এই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, জন্ম তারিখ কেউ ভুলেও নকল করার চেষ্টা করবেন না, যা দিচ্ছেন তা স্ট্রিক্ট থাকবেন এবং সব জায়গায় যেন একই রকম জন্ম তারিখ থাকে। যদি কারোর জন্ম তারিখে যারা টাইম সেন্সিটিভ, মানে যারা বয়সের কারণে আমেরিকা আসতে চাচ্ছে মাইনর হিসেবে, তারা যদি জন্ম ভুল দিয়ে থাকে কখনো, এটা খুব ভাবার বিষয়। এমনকি তারা নাগরিক হয়ে গেলে অনেক সময় এটা খুব বুমারাং হিসেবে কাজ করবে। আপনারা সতর্ক থাকবেন। ইমিগ্রেশন আমেরিকার জিনিস অনেকে মনে করে, তারা হয়তো ভুলে গেছে, বলে যে আমি ভাই 10 বছর আগে একটা করছিলাম, আমার ফাইল মনে নাই। আপনার ভুলে গেল, আমেরিকান ইমিগ্রেশন ভুলে না। আরেকটা জিনিস এখন খুবই সতর্ক থাকতে হবে যে আগে ফিঙ্গারপ্রিন্ট হতো, যেটা ধরেন 20-30 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট ছিল, এর ভিতরে হয়তো অনেক আসা যাওয়া করছে বাংলাদেশে, আগেটা তো ধরা পড়ে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট গুলো এখন ডিজিটালাইজ হচ্ছে এবং হয়েছে, যে 30 বছর আগের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা বের করতে পারছে যে ফিঙ্গারপ্রিন্ট দিলে যে মিলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো অন্যায় করে থাকেন, বি কেয়ারফুল। ধন্যবাদ মঈন ভাই। আসলে এইভাবেই নিয়মিত আপনি কমিউনিটির সহায়তা করছেন যারা অনেক সমস্যায় রয়েছেন। সবকিছু মিলিয়ে একটাই ব্যাপার, সেটা হচ্ছে সতর্ক থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। মঈন ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শান্ত, থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা দুঃখিত, আপনারা অনেকেই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছেন এবং আমাদের অনলাইনে অনেকে ছিলেন। আসলে অল্প সময়ে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়া আজ সম্ভব হয়নি, তবে আপনারা নিরাশ হবেন না। আমাদের নিয়মিত আমাদের টিবিএনে এই অ্যানালিসিস প্রোগ্রামে ইমিগ্রেশন রিলেটেড আলোচনা হয়, অনেক অন্যান্য অ্যাটর্নিরাও থাকে। আপনারা সেসব প্রোগ্রামে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, আশা করি উত্তর পাবেন। তবে দিন শেষে যেই কথাটা বলতে হয়, অ্যাটর্নি মহোদয় যেটি বলছেন যে এখন এক উদ্ভূত পরিস্থিতি, আপনারা সবাই জীবনে চলার পথে, বিশেষ করে আমেরিকাতে, একটু সতর্ক থাকবেন। নাক, চোখ বা আপনাদের যে কান, সেগুলো সবই খোলা রাখবেন, কোনো প্রতারণার আশ্রয় নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য একটা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।